স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর আর সংবাদপত্রের পর্যালোচনা নিয়ে আয়োজন বাংলাদেশ এখন। আপনাদের সাথে আছি আমি কাজী মহুয়া। আমার সাথে কথা বলতে স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক এবং নিউ এজের প্রধান প্রতিবেদক শহীদুজ্জামান। আপনাদের তিনজনকেই স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা গতকালকে যে বিষয়গুলো মূলত আলোচনায় ছিল সংবাদে, সেগুলো নিয়ে আলোচনা করব, তবে তার আগে এক নজর একটু সংক্ষেপে সেগুলো দেখে আসবো আমরা। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায় দেয়া হবে বুধবার। গত এপ্রিলে মামলাটি আপিল শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমান রাখা হয়। ট্রাইব্যুনালের ফাঁসির রায় আপিল বিভাগ বহাল রাখবে বলে আশা করছেন অ্যাটর্নি জেনারেল। চরম দণ্ড পাওয়া উচিত, তার কারণ সে খুন, আপনার নানা রকম অত্যাচার, অগ্নিসংযোগ এটার সাথে জড়িত ছিল এবং এটা সাক্ষী সাবুদে এটা প্রমাণিত হয়েছে। কাজেই আমি আশা করি তার চরম দণ্ড অর্থাৎ মৃত্যুদণ্ড সে পাবে। দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায়কে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় দেশের বিভিন্ন জায়গায় বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। পুলিশ, র্যাবের পাশাপাশি অনেক জায়গায় বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা। সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানকে একদিনের জিজ্ঞাসাবাদের অনুমতি এবং আরেক জঙ্গি নেতা দেলোয়ার হোসেন রিপনকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছে হবিগঞ্জের একটি আদালত। জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রোকেয়া আক্তার এই আদেশ দেন। রাজশাহী ৪ আসনের সংসদ সদস্য এনামুল হকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান প্রতিবেদন দুর্নীতি দমন কমিশনে জমা হয়েছে। দুদকের উপপরিচালক যতন কুমার রায় এই প্রতিবেদন কমিশনে জমা দেন। এতে এনামুল হকের প্রতিষ্ঠান এনা গ্রুপের প্রায় ২১৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের কথা উল্লেখ আছে। প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্প অনুমোদন করেছে একনেক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই প্রকল্পের অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়ন করবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি। সংবিধানের ষোড়শ সংশোধনী বিল নিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সাথে মতবিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে সংসদে ঐকমত্য তৈরির জন্যই প্রধানমন্ত্রীর এই উদ্যোগ বলে জানিয়েছে রাজনৈতিক দলগুলো। বসার প্রয়োজন এই কারণে হলো, জাতীয় পার্টি কোন দিকে ভোট দিবে সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তাতে তো টু থার্ড মেজরিটি বিঘ্নিত হচ্ছে না। এখানে আমাদেরকে না হলেও তো চলে, কারণ আওয়ামী লীগের তো এখানে 2/3 মেজরিটি এমনি আছে। সেটি উনি আমাদের সাথে কথা না বললেও পারতেন। তো উনি কথা বলেছেন এই জন্যই যে বিষয়টাকে উনি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। ষোড়শ সংশোধনীতে বিএনএফের সমর্থন কামনা করেছেন। সেগুলো অনতিবিলম্বে। সোনিয়া হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপা, আমরা দেখছিলাম যে জামায়াতের মৃত্যুদণ্ডপ্রাপ্ত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর আপিলের রায় হবে আজ। সেটা উপলক্ষে বেশ নিরাপত্তা প্রস্তুতির কিছু অংশ দেখছিলাম। গত বছরে ২৮শে ফেব্রুয়ারি যখন ফাঁসির রায় হলো, তখন কিন্তু বেশ জামায়াত এবং শিবিরের নেতাকর্মীরা সারা দেশে বেশ তাণ্ডব চালিয়েছিল। আপনার যদি মনে থাকে, প্রায় ৩৫ জন পুলিশ এবং সাধারণ মানুষও ৩৫ জন প্রাণ হারিয়েছিল। এবার নিরাপত্তা ব্যবস্থা আপনার কি মনে হয় যে কিরকম করা উচিত? আমি মনে করি যে যতজন যুদ্ধাপরাধী আছেন লিস্টে, তার মধ্যে দেলোয়ার হোসেন সাঈদীর জন্যই কিন্তু অনেক বেশি রিয়াকশন আমরা দেখেছি। কারণ সারা দেশে গ্রাম পর্যায় পর্যন্ত তার প্রতি সমর্থন ব্যক্ত করে নানা জায়গায় সংঘর্ষ এবং সহিংসতা আমরা দেখেছি। ফলে সরকারের অবশ্যই উচিত হবে শুধুমাত্র শহর বা রাজধানী নয়, একদম গ্রাম পর্যায় পর্যন্ত যেন আইন শৃঙ্খলা সজাগ থাকেন, সতর্ক থাকেন। কারণ এবারও যে এরকম একটি আশঙ্কা নেই
তেমনটি সেটা তো কিন্তু বলা যাচ্ছে বলা না, যাচ্ছে না। কারণ বলা মুশকিল, বিকজ আগের ঘটনা তো ভিন্ন রকম ছিল। আর এটা তো স্বাভাবিক যে উত্তেজনাটা তো কমেনি, কারণ দল তো এর মাঝে কিন্তু শাহবাগে গণজাগরণ মঞ্চের যে কর্মীরা তারা অবস্থান করছেন। আমি একটু আমাদের সহকর্মী শাহরিয়ার অনির্বাণ আছেন হাইকোর্ট প্রাঙ্গণে, তার কাছ থেকে একটু নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শুনে আসব। অনির্বাণ, আপনি তো ঢাকার পুরোপুরি যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোঁজ রাখছেন, পুরো ঢাকার নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? বিশেষ করে হাইকোর্ট প্রাঙ্গণে আদালত পাড়ায় নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন আমাদের বলুন। সামনে পুরো এলাকা জুড়ে কিন্তু নির্দিষ্ট নিরাপত্তা ব্যবস্থা নজরদারি করা হয়েছে। আমার পিছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাইকোর্টের মূল ফটকের সামনে পুলিশ বাহিনীর সদস্যরা একেবারে চৌকস ভাবে তাদের অবস্থান নিয়ে আছে। এখানে প্রত্যেকেই পুরো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় থেকে কিন্তু আপনার ট্রাইব্যুনালের মূল ফটক এবং সেই সাথে এই সুপ্রিম কোর্টের অন্যান্য পাশের যে গেটগুলো রয়েছে সেই গেটের প্রতিটা গেটে কিন্তু পুলিশের শক্ত অবস্থান রয়েছেন। আর রাজধানীর বিষয় যদি আমি বলে থাকি, সেটা হচ্ছে রাজধানীতে প্রবেশ করার 7টি পথ রয়েছে আপনার গাবতলী, যাত্রাবাড়ি এবং সেই সাথে বাদামতলী সহ বিভিন্ন এলাকা যে রয়েছে, প্রতিটি মুখেই কিন্তু পুলিশের অর্থাৎ একটি চৌকি তৈরি করা হয়েছে এবং সেখানে বিভিন্ন এলাকা থেকে যে গাড়িগুলো যা রাজধানীতে ঢুকছে সন্দেহপ্রবণ হলে পারে সেটিকে দেখা হচ্ছে এবং সার্চ করা হচ্ছে। আর এমনি নিরাপত্তা ব্যবস্থার ভিতরে আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে সরকারি প্রতিটি প্রতিষ্ঠান এবং সেই সাথে তেলের পাম্প এবং বিশেষ করে আপনার সচিবালয় প্রাঙ্গণ এবং সেই সাথে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু এলাকায় এবং অপরাধ বাংলার পাশাপাশি এলাকায় কয়েকটি এলাকায় আপনার র্যাব পুলিশের শক্ত অবস্থান দেখেছি। তবে রাজধানী জুড়ে বিজেপির কোনো এখন পর্যন্ত কোনো টহল আমাদের চোখে পড়েনি। তবে আনসার প্রতিরক্ষা বাহিনীর বেশ কিছু গাড়ি আমাদের নজরে পড়েছে। যান চলাচল যেটা অন্যান্য দিনে রয়েছে ঠিক সেরকমই আপনার যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে নিরাপত্তা ব্যবস্থায় যতগুলি স্পর্শকাতর এলাকা রয়েছে সে প্রতিটি স্পর্শকাতর এলাকা কিন্তু পুলিশের নজরদারিতে রয়েছে। এই ছিল সর্বশেষ পরিস্থিতি। মুহুয়া। অনির্বাণ, আপনাকে ধন্যবাদ। স্যার, নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদারের কথা আমরা শুনলাম। গতবার যেটা হয়েছিল যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন ছিল যে সরকারের কি আগাম প্রস্তুতি ছিল না, এবার কি এই ধরনের কোনো আশঙ্কার করছেন আপনি যে এরকম কিছু হতে এই যে পারে? আজকে যে রায় হবে এটা গতকালকে মানে আমরা সবাই হঠাৎ করে শুনলাম, ফলে আমি জানি না সরকারের ভেতরে প্রস্তুতি কেমন, এটা এই মুহূর্তে আমি বলতে পারবো না। কিন্তু আমি মনে করি যে নাসিম আপা যেমন বলেছেন যে গতবারের ক্ষেত্রে যেটা হয়েছিল যে সেটাকে সূত্র ধরে আমি বলতে চাই যে গতবারে ভায়োলেন্সগুলো কিন্তু বেশি, বিশেষ করে দেলোয়ার হোসেন সাঈদীর রায় কেন্দ্রিক যে মানে ভায়োলেন্স সেটা কিন্তু শুধু ঢাকা কেন্দ্রিক ছিল না, রাদার ঢাকার বাইরে অনেক বেশি সহিংস ছিল। তারপরে বগুড়াতে অনেক বেশি হয়েছিল। এমনকি ওই যে তাকে চাঁদায় দেখার মতো যে অসম্ভব ভাবনাগুলো, এগুলো কিন্তু সবই প্রায় মানে একটু প্রান্তিক বা মফস্বল জায়গায় বেশি হয়েছে। হয়তো সেই জায়গায় সাঈদী অনেক বেশি জনপ্রিয়তার ওয়াজ বা ইত্যাদি নানান সূত্রে, ফলে সেই সব জায়গায় প্রস্তুতিটা আমার মনে হয় আরো বেশি মানে ঢাকার ভাবনার চাইতে ওই জায়গার ভাবনাগুলো আমাদের বেশি করে ভাবা উচিত। ঢাকার বাইরের বিষয়গুলো শহীদ ভাই, আপনার কি মনে হয়? আমি একমত যে আগের বারে যদি আমরা দেখি সন্ত্রাসী ঘটনাগুলো ঢাকার বাইরে অনেক বেশি ঘটেছিল। আমার ধারণা যে যেরকম বলছিলেন যে ঢাকার বাইরে মফস্বল এলাকাগুলোতে সাঈদী অনেক বেশি জনপ্রিয়, অনেকটা স্বাভাবিক এই কারণে যে আমাদের যেই শিক্ষার অভাব এবং বিনোদনের অভাব, এবং এর বিনোদনের একটা অন্যতম অংশ হয়ে দেয় সাঈদীর মতো যারা সুকণ্ঠ বক্তা আছেন, ভালো বক্তা আছেন, তাদের ওয়াজ এবং ওয়াজের নামে আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করা, নারী উন্নয়নকে বাধাগ্রস্ত করা, নারী শিক্ষাকে বাধাগ্রস্ত করার আছে। এবং আমাদের নিম্নবিত্ত সাধারণ মানুষের মধ্যে বা গ্রামের সাধারণ মানুষ যাদের শিক্ষার অভাব রয়েছে তাদের মধ্যে এগুলো এক ধরনের জনপ্রিয়তা পেয়ে যায়। তো যার ফলে ওই সমস্ত এলাকাগুলোতে
এর প্রতিবাদটা আমরা অনেক বেশি বেশি হয়। লক্ষ্য শহীদ করতাম। ভাই, আমার আমরা একটু ধারণা ঢাকার- যে এইবার সরকার নিশ্চয়ই সেদিকে হ্যাঁ, খেয়াল সেই রেখে সেটা খবরটাই একটু করবে। আমরা জেনে আসতে চাইবো। ঢাকার বাইরে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আহসান রিটন, রাজশাহী থেকে আহসান হাবিব অপু এবং সিলেট থেকে আলাজাত। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে রিটন আপনার কাছে জানতে চাইবো যে চট্টগ্রামের নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিরকম চট্টগ্রামে? বহু আপনাকে বলি যে সাইদের আপিল বিভাগের রায়কে ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে চট্টগ্রাম এখন অনেকটাই প্রস্তুত। আগামীকাল সকাল থেকে চট্টগ্রামের মহানগরীতে 30টি পয়েন্টে অতিরিক্ত 3000 পুলিশ থাকবে, পাশাপাশি থাকবে 6 প্লাটুন বিজিবি সদস্য। তো ভোর 5টা থেকে তারা আসলে তাদের টহল শুরু করবে। এর পাশাপাশি আপনি জানেন যে চট্টগ্রামে বেশ কয়েকটি এলাকা আছে, বেশ কয়েকটি উপজেলা আছে যেগুলো জামাত অধ্যুষিত এলাকা, যেখানে ইতিপূর্বে এই ধরনের রায় ঘোষণাকে কেন্দ্র করে প্রাণহানির ঘটনা ঘটেছে। তো সেগুলো হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ড, সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, ফটিকছড়ি ও হাটাজারি। এইগুলোকে বিশেষভাবে এসব উপজেলার প্রতি বিশেষভাবে প্রশাসন সতর্ক দৃষ্টি রেখেছে এবং সেখানে প্রতিটি উপজেলায় যে স্বাভাবিক যে পুলিশ সবসময় থাকেন তার বাড়তি পুলিশ সেখানে নিয়োজিত থাকবে এবং পাশাপাশি প্রতিটি উপজেলায় এই সমস্ত উপজেলায় 3 প্লাটুন করে বিজিবি সদস্য কাজ করবে। তো আমরা যেটা দেখেছি যে আগামীকালকে রায়ের এই দিনকে কেন্দ্র করে ইতিমধ্যে নগরীতে এক ধরনের থমথমে পরিবেশ আসলে বিরাজ করছে। আমরা দেখেছি যে রিটন আপনি আমাদের সাথে থাকুন। আমরা রাজশাহী পরিস্থিতি একটু অপুর কাছ থেকে শুনতে চাইবো। অপু, রাজশাহীতে বিশেষ কি ব্যবস্থা নেওয়া হয়েছে নিরাপত্তার জন্য? আসলে এই যে রায় ঘোষণা করা হবে আগামীকাল, এটি যখন জানতে পারলো মানুষ, তারপর থেকেই কিন্তু আমরা যেটি দেখছি রাজ্যের বিভিন্ন পর্যায়ে এ নিয়ে এক ধরনের উদ্বেগ আমরা লক্ষ্য করেছি এবং মানুষের মধ্যে একটা গুঞ্জন চলছে হয়তো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যে কোনো সময় ঘটতে পারে। এ কারণে আমরা যেটি দেখি আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু অনেক জায়গায় এটি নিয়ে আলোচনা হয়েছে এবং এখন রাজশাহীর বেশিরভাগ রাস্তাঘাটই কিন্তু একেবারে ফাঁকা অবস্থায় গেছে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যে জনগণের নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি তাদের গ্রহণ করা দরকার সেটি গ্রহণ করেছে এবং আজকে সন্ধ্যার পর আমরা যেটি দেখেছি বেশ কিছু মিটিং করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে। আর রাতে 10টার দিকে রাজশাহী শহরে 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আমরা বিজিবির টহল দেখছি, রাজশাহী শহরের বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। এর বাইরে পুলিশ, এর পাশাপাশি র্যাব মোতায়েন থাকবে কালকে সকাল থেকে এবং আজকেও তারা বিভিন্ন জায়গায় টহল দিয়েছে। রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার তানভীর হায়দার চৌধুরীর সাথে কথা হয়েছিল। তিনি যেটি বলছিলেন যে নিরাপত্তা দেওয়ার জন্য যে ধরনের প্রস্তুতি থাকে, বিশেষ করে অনেক সময় যে হরতালের সময়গুলোতে যেমন প্রস্তুতি থাকে সেরকম প্রস্তুতি তারা গ্রহণ করেছে এবং এখন আমরা যদিও দেখলাম কিছুক্ষণ আগে পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সেগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টহল বসিয়েছে, কোথাও এমন নেই। তবে আগামীকাল ভোর থেকেই কিন্তু বিভিন্ন পয়েন্টে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশের উপস্থিতি থাকবে, র্যাবের টহল থাকবে এবং বিজিবির সব ধরনের কার্যক্রম থাকবে এবং পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে কোনো ধরনের নাশকতা করতে দেওয়া হবে না, এই জন্য যে যে প্রস্তুতি দরকার তারা সেটি গ্রহণ করেছে। আপনি সাথে থাকুন। আমরা সিলেটের পরিস্থিতি জানতে চাইবো আজাদের কাছ থেকে। আজাদ, আপনি চট্টগ্রাম এবং রাজশাহীর কথা শুনছিলেন যে নিরাপত্তা পরিস্থিতি অনেক জোরদার করা হয়েছে। সিলেটের অবস্থা কি? সিলেটে কি বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? সিলেটেও কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার সাথে কথা হয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্মকর্তাদের এবং জেলা পুলিশের কর্মকর্তাদের। তারা যেটা আশঙ্কা করছেন যে কালকে আপিলের রায় যদি আগের অবস্থায় থাকে, অর্থাৎ মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর যে মৃত্যুদণ্ডাদেশ সেটা যদি বহাল থাকে তাহলে হয়তো কিছুটা ঘটতে পারে, যেভাবে এর আগে ট্রাইব্যুনালের রায়